হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভূতের গল্প। গল্পের নাম ভূতের ঘর। আমি তাহলে গল্প শুরু করি। তোমরা তাহলে ভালোভাবে গল্প শোনো। মোমবাতি ভূতের ঘর। রাত তখন প্রায় 12টা বাজে। গ্রামের প্রান্তে পুরনো একটা বাড়ি, যেখানে বহু বছর কেউ থাকে না। লোকজন বলে, ওখানে এক বৃদ্ধা রাতে চুল আছড়ে বসে থাকে জানলার পাশে। রানা আর তন্ময় দুই বন্ধু। গ্রামের বাইরে থেকে এসেছে ফটো তুলতে, শুনেছে সেই ভূতের ঘড়ি গল্প। লোকেরা বলে, রাত 12টা 15 মিনিটে ঘড়িটা নিজে থেকেই বেজে ওঠে, আর যে তখন ওখানে থাকে, সে নাকি আর ফিরে আসে না। তারা মজা করে বলল, দেখি সত্যি ঘড়ি বাজে কিনা। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ঘরে ঢুকলো তারা। পুরনো কাঠের গন্ধ, ছাদের মাকড়সার জাল, আর বাতাসে এক অদ্ভুত ঠান্ডা। ঘড়িটা দেয়ালে টাঙানো, সেকেন্ডের কাঁটা নড়ছে না। রানা হাসল, ভূত টুতো কিছু না ভাই। তখনই হঠাৎ বেল টিং 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 টিং। 12টা 15 বাজলো, কিন্তু ঘড়ির কাঁটা নড়েনি। তন্ময় তাকিয়ে দেখল, রানার মুখটা সাদা হয়ে গেছে। তার চোখ ঘড়ির দিকে স্থির, ঠোঁট ফাঁকা হয়ে আছে। সে ধীরে বলল, তুমি ওই আয়নায় ওই মহিলাকে দেখছো তো? তন্ময় ঘুরে তাকালো। আয়নায় দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা, হাতে কালো চুলের আঁচড়ি, ঠোঁটে একটা হালকা হাসি, আর চোখ দুটো ঠিক তাদের দিকে তাকিয়ে। ফোনটা হাত থেকে পড়ে গেল। আর ঘড়ির টিকটিক শব্দটা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা শুনল, পুরনো বাড়ির দরজাটা আধখোলা। ভেতরে শুধু তন্ময়কে পাওয়া গেল, সে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়েছিল। রানার কোনো খোঁজ নেই। তন্ময় জেগে উঠেই শুধু একটা কথাই বলল, ও ঘড়িটা, ওটা ওর ছিল। গ্রামের এক বয়স্ক লোক, মফিজ কাকা, তখন বললেন, ও বাড়িটার মালিক ছিল সুবর্ণা দেবী। উনি একসময় খুব ধনী ছিলেন, কিন্তু এক রাতে আগুনে পুড়ে মরেন, শুধু একটা জিনিস বেঁচে থাকে, ওই ঘড়ি। তন্ময় সিদ্ধান্ত নিল, ঘড়িটার রহস্য জানতে হবে। ও ঘরে গিয়ে আবার খুঁজতে লাগলো। ধুলোতে ঢাকা এক আলমারির নিচে পেল এক পুরনো বই, চামড়ার কভার, তাতে লেখা সুবর্ণা দেবীর ডায়েরি। ওটা খুলতেই একটা পুরনো গন্ধ ছড়িয়ে পড়ল, আর পৃষ্ঠা কাঁপতে লাগলো যেন নিজেই নড়ছে। প্রথম পাতায় লেখা, এর থেকে বড়, আজ আমি জানলাম, আমার সময় শেষ। যে ঘড়িটা আমি বানিয়েছি, সেটা সময় ধরে রাখে না, আত্মা ধরে রাখে। দ্বিতীয় পাতায় লেখা, এর থেকে বড়, আমি মরব না। যতদিন কেউ রাত 12টা 15 আমার ঘড়ির সামনে দাঁড়াবে, আমি ওদের চোখে বেঁচে থাকব। তন্ময়ের হাত কাঁপছিল। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা হাওয়া এলো, আর ডায়েরিটা নিজে থেকেই উল্টে গেল শেষ পাতায়। শেষ পাতায় লেখা, এর থেকে বড়, আজ নতুন অতিথি এসেছে। নাম রানা। ভয়ার্ত মুখ তন্ময় ডায়েরি বন্ধ করল, কিন্তু তখনই বাইরে ঘড়ির শব্দ ভেসে এল। বেল টিং টিং। তন্ময় ডায়েরিটা শক্ত করে ধরেছিল। বাইরে ঘড়ির টিকটিক শব্দ থেমে গেছে, কিন্তু ঘরের ভেতর যেন একটা নরম গুঞ্জন শোনা যাচ্ছে, কারো নিঃশ্বাসের মতো। ও ডায়েরির শেষ পৃষ্ঠা খুলল আবার। তখনই পৃষ্ঠার অক্ষরগুলো ঝাপসা হতে শুরু করলো। কালি যেন তরল হয়ে বইতে লাগলো, আর সেই তরলের মাঝখান থেকে ভেসে উঠল এক নারী কণ্ঠ, ধীরে, ফিসফিস করে। এর থেকে বড়, তুমি ওর বন্ধু, তাই না? তন্ময় স্তব্ধ। তার হাত কাঁপছে, কিন্তু চোখ ফেরাতে পারছে না। এর থেকে বড়, ও ভেবেছিল আমি কেবল গল্প, কিন্তু আমি সময়ের ভেতরে আটকে আছি। ও যখন ঘড়ির দিকে তাকালো, আমি ওর চোখে ঢুকে পড়লাম। তন্ময় আতঙ্কে ডায়েরিটা বন্ধ করতে চাইল, কিন্তু পাতাগুলো যেন তার হাতে লেগে গেছে। একটা ঠান্ডা বাতাস ঘরে ঢুকে তার চারপাশে ঘুরতে লাগলো। এর থেকে বড়, আমার সময় শেষ হয়নি, সেই কণ্ঠ বলল। তুমি আমার পরের রক্ষক হবে, সময় ধরে রাখতে হবে, তন্ময়। ওর চোখের সামনে হঠাৎ সব অন্ধকার। ঘড়িটা আবার বাজলো। বেল টিং টিং টিং। অন্ধকারের মাঝে এক মুহূর্তে সে বুঝল, রানার জায়গা এবার সে নিজেই দাঁড়িয়ে আছে আয়নার মধ্যে। আর বাইরে, কেউ একজন ঘরে ঢুকছে, হাতে ক্যামেরা।